ডার্ক ওশিয়ান আর এক ভয়ঙ্কর শক্তির জাগরণ। লেজেন্ডারি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আবারও ফেসে গেছে এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলায়। কিন্তু ওয়েট, বারবোসা, হেনরি ও ক্যারিনার ভাগ্যে কি রয়েছে? জ্যাকের কুখ্যাত ভাগ্য এবারও কি তার সঙ্গে থাকবে, নাকি সালাজারের অভিশাপ তাকে চিরতরে শেষ করে দেবে? অ্যাডভেঞ্চার, প্রতিশোধ আর ম্যাজিকের মহাসমুদ্রে পাড়ি দেওয়ার জন্য তৈরি হন, কারণ শুরু হতে চলেছে পাইরেটস অফ দি ক্যারিবিয়ান ডেড মেন টেল নো টেলস। মুভির শুরুতে হেনরি টার্নার নামের একটি ছোট্ট ছেলে সমুদ্রের নানা তথ্য জোগাড় করে আর একটি ছোট্ট নৌকা নিয়ে বেরিয়ে পড়ে তার বাবা উইলিয়াম টার্নারের উদ্দেশ্যে, কারণ সে তার বাবাকে সেই অভিশাপ থেকে মুক্ত করতে চায়। পাইরেটস অফ দি ক্যারিবিয়ান সিরিজের তৃতীয় মুভির শেষে আমরা দেখেছিলাম উইলিয়াম সেই অভিশাপের জন্য ডাচম্যান জাহাজে বন্দী হয়ে যায় আর 10 বছরে কেবলমাত্র একবারই সেই স্থলে আসতে পারবে। এরপর হেনরি তার কাছে থাকা একটি ম্যাপের সাহায্যে ফ্লাইং ডাচম্যানের কাছে পৌঁছায় আর নিজেকে একটি পাথরের সাহায্যে বেঁধে পাথরটি সমুদ্রে ফেলে দেয় এবং সে পাথরের ভরে সমুদ্রে ডুবে যায়। আর তখনই সমুদ্রের তলদেশ থেকে একটি জাহাজ সেই ছেলেকে নিয়ে ওপরে উঠে আসে। এটি হচ্ছে ফ্লাইং ডাচম্যান জাহাজ এবং জাহাজের ভেতর থেকে উইলিয়াম টার্নার বেরিয়ে আসে তার ছেলের সামনে আর তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, কারণ হেনরির এই অভিশপ্ত জাহাজে থাকা ঠিক না, তাই তাকে তার মায়ের কাছে যেতে বলে। এখানে হেনরি তার বাবাকে ট্রাইডেন্ট অফ পোসাইডনের ব্যাপারে বলে। এটা এমন একটা ত্রিশূল যার সাহায্যে উইলিয়াম টার্নার তার অভিশাপ থেকে মুক্ত হতে পারে। যা শুনে উইলিয়াম হেনরিকে বলে তার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, তাই তাকে তার মায়ের কাছে চলে যেতে বলে। তখন হেনরি বলে সে সেই ত্রিশূল খুঁজে বের করবেই, কারণ এটি সমুদ্রের যে কোনো অভিশাপকে নষ্ট করতে পারে এবং দরকার পড়লে সেই জ্যাক স্প্যারোর সাহায্য নেবে। উইলিয়াম তাকে নিষেধ করে আর নিজের কাছে থাকা তার লকেটটি ছিঁড়ে তার ছেলে হেনরিকে দিয়ে দেয়। তখন ফ্লাইং ডাচম্যান জাহাজ আবার সমুদ্রের তলদেশে চলে যায় এবং হেনরিও সেখান থেকে ফিরে আসে। এরপর 9 বছর কেটে যায়। সমুদ্রের মধ্যে ইংরেজ সৈন্যরা জলদস্যুদের তাড়া করছে এবং ওই জাহাজে অনেক কর্মচারীর মধ্যে থাকে হেনরিও। সে এখন যুবক। সে তখন দেখতে পায় জলদস্যুদের সেই জাহাজটি ডেভিলস ট্রায়াঙ্গেল নামক একটি সমুদ্রের অভিশপ্ত স্থানে প্রবেশ করছে। তখন সে জাহাজের ক্যাপ্টেনকে সেদিকে যেতে বারণ করে, কিন্তু জাহাজের ক্যাপ্টেন তার কোনো কথা না শুনে সেদিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হেনরি তাদের জানায় সেখানের বিপদের ব্যাপারে, কারণ সে সমুদ্রের অনেক অভিশাপের ব্যাপারে পড়েছে এবং সে জানে, কিন্তু তবুও তার বারণ না শুনে সৈন্যদের সেই জাহাজ সেখানে প্রবেশ করে আর হেনরিকে জাহাজে বন্দী করে রাখা হয়। সৈন্যরা সেই ট্রায়াঙ্গেলের ভেতরে গিয়ে দেখে জলদস্যুদের জাহাজের অবস্থা খুব খারাপ। তারা আর কিছু বুঝতে পারত তার আগেই মুহূর্তের মধ্যে মৃত মানুষের একদল সৈন্য তাদের উপর আক্রমণ করে এবং সবাইকে মেরে ফেলে। তখন সেই মৃতদের লিডার কিছুর আওয়াজ পায় আর সে বুঝতে পারে জাহাজে এখনো কেউ জীবিত আছে। আর তখন সে নিজের দলবল নিয়ে জাহাজের নিচের সেই অংশে এসে দেখে হেনরিকে। তার সাথে আরো একজন সেখানে বন্দী ছিল। সেই মৃতরা সেই ব্যক্তিটিকে মেরে ফেলে, কিন্তু তারা হেনরিকে ছেড়ে দেয়, কারণ তাদের লিডার ক্যাপ্টেন সালাজার জানায় যে সে একজনকে ছেড়ে দেয় যাতে সেই ব্যক্তি এই সব ঘটনা সবাইকে বলতে পারে। আর সেখানে সালাজার ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর একটি ওয়ান্টেড পোস্টার পায় আর হেনরিকে জিজ্ঞেস করে যে সে জ্যাক স্প্যারোকে খুঁজছে কিনা। উত্তরে হেনরি বলে যে হ্যাঁ, সে খুঁজছে তাকে। তাই সালাজার তাকে জ্যাক স্প্যারোকে খুঁজতে বলে আর বলে তাকে বলো তার কম্পাসই হচ্ছে আমাদের মুক্ত হবার উপায়। সাথে এটাও বলো যে ক্যাপ্টেন সালাজার বলেছিল সে আবারও দিনের আলো দেখবে। অপরদিকে সেন্ট মার্টিন নামক একটি স্থানে কারিনা স্মিথ নামের এক অনাথ মেয়েকে বন্দী করে রাখা হয় আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার অপরাধ হচ্ছে সে নাকি কালো জাদু করে। আসলে এই যুগে মেয়েদের শিক্ষা অর্জন করাও বিজ্ঞান নিয়ে নলেজ রাখাকে ভালো চোখে দেখা যেত না, আর এই সময় কারিনা পড়াশোনা করে জ্ঞান অর্জন করেছিল আর তাই তাকে সবাই ডাইনি ভাবে আর ভাবে সে কালো জাদু করে। সেখানে একজন ফাদার তাকে সেখানে তার অপরাধ স্বীকার করার জন্য বলে, কিন্তু কারিনা তা স্বীকার না করে সেখানে তালা খুলে বেরিয়ে আসে আর সেই ফাদারকে আহত করে পালিয়ে যায় আর সৈন্যরা তার পেছনে পড়ে যায় তাকে ধরার জন্য। জেলের বাইরে একটু দূরে একটি রাজকীয় ব্যাংকের উদ্বোধন করা হচ্ছে। ইংরেজের উচ্চ পদস্থ অফিসাররা জানায় এই ব্যাংকটি অনেক সুরক্ষিত আর এটার তালা কেউ খুলতে পারবে না এবং জনগণকে জানায় তাদের টাকা পয়সা এখানে সুরক্ষিত থাকবে। আর তারপর যখন সেই ব্যাংকের লকারের তালা খোলা হয় তখন সবাই দেখে সেটার ভেতরেই আগে থেকে এক জলদস্যু ঢুকে বসে আছে। সেখানে ছিল ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আর সে অনেক পরিমাণে মদ খেয়ে একেবারে মাতাল অবস্থা। এবার যেহেতু একজন জলদস্যু তাদের মাঝে, তাই তাকে সৈন্যরা গুলি মারার জন্য বন্দুক ঠিক করে। আর তখন তারা দেখে যে সেই লকারের ভেতরে আরো একটি মহিলাও আছে এবং সেই মহিলাটি আর কেউ না, সেখানে উপস্থিত এক উচ্চ পদস্থ সেনাপতির স্ত্রী। তাই সৈনিকরা গুলি করে না।
লকারটি যেখানে রাখা আছে সেখানের পেছনে জ্যাকের বাকি সাথীরা ঘোড়া নিয়ে অনেকক্ষণ আগে উপস্থিত, আর তারা সেই লকারটি হাতাবার জন্য মোটা মোটা দড়ি দিয়ে সেটিকে বেঁধে রেখেছে। আর জ্যাকের ইশারা পাওয়ার সাথে সাথে তারা ঘোড়া ছুটিয়ে সেখান থেকে সেটাকে টেনে নিয়ে যেতে শুরু করে, কিন্তু লকারটি এত ভারী ছিল যে সেটার সাথে সাথে পুরো ব্যাংকটিকেও ঘোড়া টেনে নিয়ে যেতে শুরু করে। আর যেই দড়িতে লকারটি বাঁধা ছিল সেটারই একটি অংশ জ্যাকের পায়ে লেগে তাকেও টেনে নিয়ে যেতে লাগে। রাস্তায় সেই লকারের টাকা পয়সা ও মোহরগুলো পড়তে শুরু করে, আর সাধারণ জনগণ সেগুলো আনন্দের সাথে কুড়োতে লাগে। ওদিকে কিছু সৈনিকদের থেকে বেঁচে করিনা স্মিথ পাশের একটি বাড়িতে প্রবেশ করে, যেটা এক বৈজ্ঞানিকের বাড়ি ছিল। সেখানে করিনা সে বৈজ্ঞানিকের দূরবীন দেখে, সেটি সাহায্যে সে আকাশে নজর দেয়। আর তখন সেই বৈজ্ঞানিক সেখানে আসে আর সে করিনার সাথে কথা বলে। বিজ্ঞানের ওপর করিনার নলেজ দেখে সে বুঝে যায় এ হচ্ছে সেই ডাইনি যাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হয়েছিল। ওদিকে সে লকার ও জলদস্যু সাথীদের থেকে জ্যাক আলাদা হয়ে যায়, আর সেও এসে এই রুমে প্রবেশ করেছে। ডাইনির সাথে এক জলদস্যুকে দেখে সে আরও জোরে চিৎকার করতে শুরু করে। এরপর সেখান থেকে জ্যাক স্প্যারো আর করিনা একসাথে পালিয়ে যায়। জ্যাক স্প্যারো দেখে তার সাথীরা লকারটি টেনে নিয়ে যাচ্ছে, আর তাদের পেছনে সৈনিক, সাথে করিনার পেছনেও সৈনিক পড়ে আছে। জ্যাক করিনাকে সেখানে একটি ঘোড়া গাড়িতে ফেলে দেয়, ফলে ঘোড়াগুলো করিনাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। আর তারপর জ্যাক গিয়ে পৌঁছায় তার সাথীদের কাছে। অবশেষে তারা তাদের লকারটি নিয়ে নিজেদের জাহাজে এসে পৌঁছায়, কিন্তু রাস্তায় যেহেতু মোহরগুলো সব পড়তে পড়তে এসেছে, তাই এত বড় লকারে এখন মাত্র একটি মোহরই অবশিষ্ট, সেটা জ্যাক নিজের পকেটে ভরে নেয়। এখন যেহেতু তাদের কাছে ব্ল্যাক পার্ল নেই, আসলে সেটি আছে কিন্তু সেটা ব্ল্যাক বেয়ারের জাদুর কারণে একটি বোতলে বন্দি আছে, তাই জ্যাক সেটা নিয়ে সমুদ্রে নামতে পারে না। আর তাদের বর্তমান জাহাজটির হাল বেহাল, তাই তার সাথীরা এখন আর জ্যাককে নিজেদের ক্যাপ্টেন মানতে অস্বীকার করে আর তাকে ছেড়ে চলে যায়। তাদের সেখান থেকে যাবার পর জ্যাক স্প্যারো তার কম্পাসটি বের করে, কম্পাস তাকে সমুদ্রের দিকে যাওয়ার নির্দেশনা দেয়, কিন্তু জ্যাক অসহায়, তার ব্ল্যাক পার্ল বোতলে বন্দি। সে চেয়েও সমুদ্রে পাড়ি দেওয়ার কথা ভাবতে পারে না, সে তার ব্ল্যাক পার্লের দিকে তাকিয়ে থাকে। অপরদিকে হেনরি একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। সালাজারের আক্রমণের পর সেই জাহাজের মধ্যে কেবলমাত্র হেনরি জীবিত ফিরে আসতে পেরেছে। জ্ঞান ফেরার পর হেনরি দেখে সে হাসপাতালে বন্দি। যেহেতু ওই জাহাজের মধ্যে একমাত্র হেনরি জীবিত ফিরে এসেছে, তাই সৈন্যরা ভাবে হয়তো হেনরি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তাকে সেখানে বন্দি করে রাখা হয়। একটু পর সেখানে করিনা স্মিথ একটি নার্সের ছদ্মবেশে এসে হেনরির সাথে দেখা করে এবং করিনা বলে, আমি শুনেছি তুমি ত্রিশূলটির ব্যাপারে জানো। আর তাকে জিজ্ঞেস করে, তুমি এই ত্রিশূলটির ব্যাপারে আর কি কি জানো আমাকে জানাও। উত্তরে হেনরি বলে, এই ত্রিশূল সমুদ্রে যে কোনো অভিশাপকে নষ্ট করতে পারে এবং আমার বাবা একটি ভয়ঙ্কর অভিশাপের বন্দী, তাই আমি বাবাকে ওই অভিশাপ থেকে মুক্ত করার জন্য ত্রিশূলটি খুঁজছি। কিন্তু করিনার মতে বিজ্ঞান এই ধরনের কোনো আশীর্বাদ বা অভিশাপকে বিশ্বাস করে না। আর তার কাছে গ্যালিলিওর একটি ডায়েরি আছে, যেটি তার বাবা তাকে ছোটবেলায় দিয়েছিলেন। আর সেই ডায়েরিতে সেই ত্রিশূলের লোকেশনের নকশার ব্যাপারে বলা আছে, যেই নকশা আছে আসলে আকাশের তারার মধ্যে। তাই গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন যাতে সেই তারাগুলো থেকে নকশাটি বের করা যায়। আর তার জীবনের লক্ষ্য হলো সেই ত্রিশূলটি খোঁজা, যাতে তার বাবার স্বপ্নটা পূরণ করা হয়। এখানে হেনরি তাকে জানায় সেই ত্রিশূল খোঁজার ম্যাপ বা নকশা যেটা আকাশের মধ্যে আছে, যেটা কোনো পুরুষ পড়তেই পারবে না। তখন করিনা বলে, কিছুদিনের মধ্যে গ্রহণ শুরু হবে এবং আমি তখনই সেই নকশাটা আকাশের তারা দেখে পড়তে পারবো। যেহেতু সেই নকশা কোনো পুরুষ পড়তে পারবে না, কিন্তু আমি মহিলা, তাই তুমি যদি সে ত্রিশূলের কাছে পৌঁছাতে চাও তাহলে একটি জাহাজের ব্যবস্থা করো। এবং সে হেনরির হাতের তালা খুলে দেয়, আর সেখান থেকে পালাতে গেলেই সৈন্যরা তাকে ধরে ফেলে এবং সেই সুযোগে হেনরি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জ্যাক স্প্যারো এখানেরই আশেপাশে এসে পৌঁছেছে। তার অবস্থা এখন খুব খারাপ, তার কাছে কোনো টাকা পয়সা নেই, বাইরে বৃষ্টি হচ্ছে আর জ্যাক কাদাতে পড়ে যায়, ফলে তার অবস্থা আরো খারাপ। সে তখন মদ খাওয়ার জন্য একটি পানশালাতে প্রবেশ করে, কিন্তু মদ কেনার জন্য তার কাছে কোনো টাকা নেই, তাই বাধ্য হয়ে তার কাছে থাকা সেই কম্পাসটি সে দিয়ে দেয়, যাতে বদলে সে মদ পায়। কম্পাসটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভূমিকম্প শুরু হয়, আর ক্যাপ্টেন সালাজার ওদিকে সে ড্রেভিল ট্রায়াঙ্গেল থেকে মুক্ত হয়, কারণ জ্যাকের কম্পাসই তাদের বন্দি করে রেখেছিল। আর এখন যেহেতু জ্যাকের সেই কম্পাস তার কাছে নেই, তাই সালাজার ও তার সাথীরা মুক্ত। তাদের জাহাজ সেই অভিশপ্ত জায়গা থেকে বেরিয়ে আসে সমুদ্রের মধ্যে। তারা এখন সমুদ্রের মধ্যে ভ্রমণ করতে পারবে, এখন সে সমুদ্রের উপর রাজত্ব করতে পারবে। এদিকে সে পানশালা থেকে বেরোতেই জ্যাক স্প্যারোকে সৈন্যরা ধরে নিয়ে যায়। দূর থেকে হেনরি লুকিয়ে সেটা দেখে। ওদিকে মুক্ত সালাজার এখন সমুদ্রে থাকা অন্যান্য জলদস্যুদের জাহাজের উপর আক্রমণ করে আর সেগুলোকে ধ্বংস করে বেড়াচ্ছে, আর একজনকে জীবিত ছেড়ে দিচ্ছে যাতে সে বাকিদের সালাজারের ব্যাপারে বলতে পারে। ওদিকে জেলের মধ্যে করিনা তার বাবার দেওয়া ডায়েরির ওপরে লাগানো একটি ক্রিস্টালের সাহায্যে চন্দ্রগ্রহণের মাধ্যমে বুঝতে পারে যে সেই ত্রিশূলটি একটি দ্বীপের মধ্যে আছে। অপরদিকে হেনরি একটি সৈনিকের ছদ্মবেশ নিয়ে জেলের মধ্যে এসে জ্যাকের সাথে
সাথে দেখা করে এবং তাকে জানায় যে ক্যাপ্টেন সালাজার জানিয়েছে যে তোমার কম্পাসের সাহায্যে সে ডেভিল ট্রায়াঙ্গেল থেকে মুক্তি পাবে আর তারপর সে আসবে প্রতিশোধ নিতে আর সে আসছে তোমাকে মারতে। তাই প্রাণ রক্ষা যদি তুমি করতে চাও তার একমাত্র উপায় হলো সেই ত্রিশূল। ওদিকে ক্যাপ্টেন বারবোসা এখন সমুদ্রে রাজত্ব করছে। জলদস্যুদের মধ্যে একমাত্র সেই অনেক ধনী আর তার অনেক জাহাজ এখন সমুদ্রে চলে, তার অনেক সাথী। তখন তার দুইজন সাথী এসে তাকে জানায় সালাজারের ব্যাপারে যে সে তার মৃত সৈনিকদের নিয়ে এক এক করে বারবোসার সমস্ত জাহাজগুলোকে সমুদ্রে ধ্বংস করে বেড়াচ্ছে আর একজনকে জীবিত ছেড়ে দিচ্ছে যাতে সে এসে সেই খবর দিতে পারে। আর তাই এরকম চলতে থাকলে জলদস্যুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। যা শুনে বারবোসা সেন্ট মার্টিনে যায় এবং সানসা নামের এক জাদুকর মহিলার সাথে দেখা করে। বারবোসা সানসাকে একসময় মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছিল, তাই সে বারবোসার সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তখন বারবোসা সমস্ত ঘটনা তাকে জানায়, যা শুনে সে জ্যাক স্প্যারো সে কম্পাসটি বারবোসাকে দেয় এবং বলে যে জ্যাক এটা বিক্রি করে দিয়েছে। যেহেতু এটা এখন তার কাছে নেই তাই সালাজার ডেভিল ট্রায়াঙ্গেল থেকে মুক্ত হতে পেরেছে আর জ্যাক কিছুদিনের মধ্যেই ট্রাইডেন্ট অফ পোসাইডনের খোঁজে বেরোবে, কারণ সালাজার জ্যাককে মারতে চায় এবং জ্যাকের বাঁচার একমাত্র উপায় হলো সেই ত্রিশূল। কিন্তু সে মৃত মানুষদের দল মাটিতে পা রাখতে পারবে না, তাই তুমি গিয়ে সালাজারের সাথে চুক্তি করো যে তুমি জ্যাককে তার হাতে তুলে দেবে, পরিবর্তে সালাজার যেন তোমাদের না মারে। ওদিকে সেন্ট মার্টিনের সৈন্যরা জ্যাক ও কারিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যায় এবং সেখানে হেনরি আগে থেকেই জ্যাকের সাথীদের ভাড়া করে নিয়ে এসেছে এবং তারা সবাই মিলে সৈন্যদের সঙ্গে লড়াই করে এবং শেষ পর্যন্ত জ্যাক ও কারিনাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। নিজেদের সে ভাঙা ফুটো পুরনো বাজে জাহাজে পৌঁছে জ্যাক ও তার সাথীরা কারিনা আর হেনরিকে বেঁধে ফেলে আর জ্যাক জানায় এরাই আমাদেরকে সেই ত্রিশূলের কাছে নিয়ে যাবে আর তারা সেই জাহাজটি নিয়ে বেরিয়ে পড়ে ত্রিশূলের সন্ধানে। অন্যদিকে বারবোসা নিজের জাহাজ নিয়ে যায় সালাজারের কাছে আর তার সাথে চুক্তি করেছে কাল সূর্যোদয়ের আগে এসে জ্যাককে ধরে ফেলবে। তখন সালাজার বলে সূর্যোদয়ের আগে জ্যাককে ধরতে না পারলে সে সবাইকে মেরে ফেলবে আর সে বারবোসার অনেক সাথীকে সেখানে তখনই মেরে ফেলে আর যারা বেঁচে থাকে তাদেরকে সাথে নিয়েও বারবোসাকে নিয়ে বেরিয়ে পড়ে জ্যাকের উদ্দেশ্যে। ওদিকে জ্যাক স্প্যারো কারিনাকে বলে নকশা কোথায় আর তাকে সেটা দিতে বলে, কিন্তু যেহেতু কোনো পুরুষ সেটা পড়তে পারবে না তাই কারিনা তাকে সেটা বললেও তারা বুঝতে পারবে না। তখন জ্যাক ও তার সাথীরা হেনরির মুখে কাপড় বেঁধে তাকে জাহাজের নিচে ফেলে দেয়। যদিও তাকে নিচে একটি নৌকাতে ফেলেছে তারা, কিন্তু এদিকে কারিনাকে তারা বলে যে সে জলে ডুবে মারা যাবে যদি সে তাদের তাড়াতাড়ি নকশার ব্যাপারে না বলে। তখন কারিনা তাদের বলে যে নকশা আকাশে আছে আর আজ রাতে সে তারা দেখে নকশা বের করে নেবে। আর রাত্রেবেলায় কারিনা সেই নকশা খুঁজতে শুরু করে। ওদিকে বারবোসা জ্যাকের কম্পাস নিয়ে জ্যাকের জাহাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে সালাজার তার ব্যাপারে জানায় যে সামুদ্রিক ডাকাতের অত্যাচারে তার বাবা ও ঠাকুরদা মারা গিয়েছিল, তাই সে ঠিক করেছিল সমস্ত জলদস্যুদের মেরে ফেলবে আর তারপর সে এক এক করে অনেক সামুদ্রিক ডাকাতের জাহাজ ধ্বংস করে বেড়ায়। কিন্তু একদিন সে জলদস্যুদের একটি জাহাজের উপর আক্রমণ করে। সেই জাহাজের কর্মচারীদের মধ্যে জ্যাকও ছিল। সে তখন অনেক ইয়ং এবং সালাজারের আক্রমণে সেই জাহাজের সর্দার গুরুতর আহত হয় এবং সে মারা যায়। মরার আগে সেই সর্দার তার কম্পাসটি জ্যাকের হাতে দিয়ে দেয়। যে কম্পাস তীর যেদিকে যাওয়ার ইচ্ছা জাগে সেই দিকে যাওয়ার সঠিক রাস্তা দেখায়। তারপর জ্যাক জাহাজের উপরে ওঠে এবং সালাজারকে নিয়ে মজা করতে থাকে এবং ডেভিল ট্রায়াঙ্গেলের দিকে এগোতে লাগে। তা দেখে সালাজার রেগে যায় এবং জ্যাকের পিছু নেয়, কিন্তু জ্যাক ডেভিল ট্রায়াঙ্গেলের ভেতরে প্রবেশ করার আগেই নিজেদের জাহাজ ঘুরিয়ে নেয় এবং সালাজার ও তার সাথীরা সেটা বুঝে ওঠার আগে তাদের জাহাজ সেই ডেভিল ট্রায়াঙ্গেলে প্রবেশ করে। আর সেখানে অভিশাপের কারণে তাদের অবস্থা এমন হয়ে যায় তারা না মৃত না জীবিত, তারা সেখানে বন্দী হয়ে যায়। এবং এই ঘটনার পর থেকে জ্যাককে সেই জাহাজের সবাই ক্যাপ্টেন হিসেবে মেনে নেয় আর সবাই তাকে উপহার দেয় এবং এরপর থেকে ওর নাম হয় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আর তার নাম ছড়িয়ে যায় পুরো পৃথিবীতে। এদিকে ততক্ষণে সালাজার জাহাজ নিয়ে জ্যাক স্প্যারো জাহাজের কাছে এসে পড়ে। জ্যাক স্প্যারো জানতো যে সালাজার তারই খোঁজে এখানে এসেছে এবং যেহেতু তারা মাটিতে পা রাখতে পারবে না তাই জ্যাক, কারিনা ও হেনরি জাহাজ ছেড়ে একটি ছোট নৌকা করে পাশের দ্বীপের দিকে রওনা হয়। যখন সালাজার দেখে জ্যাক সেই জাহাজ ছেড়ে পাশের একটি দ্বীপের দিকে রওনা দিয়েছে তখন সে নিজের কিছু মৃত সৈনিক তাদের দিকে পাঠিয়ে দেয় যাতে তারা জ্যাককে আটকাতে পারে। কিন্তু জ্যাক, কারিনা আর হেনরি সেই সমস্ত বাধা কাটিয়ে সেই দ্বীপে উপস্থিত হয়, তাই মৃত মানুষের দল তাদের পিছু করতে আর পারে না। তখন সালাজার রেগে যায়, বারবোসাকে মারার জন্য টাঙিয়ে দেয়, কিন্তু বারবোসা তার কাছে আরেকটি সুযোগ চেয়ে জ্যাককে ধরতে বেরিয়ে পড়ে সেই দ্বীপে। ওইদিকে দ্বীপে কিছু লোক জ্যাক, কারিনা ও হেনরিকে বন্দী বানায়, কিন্তু বারবোসা এসে তাদের বাঁচিয়ে নেয় আর সে বলে সে তাদেরকে সালাজারের কাছে নিয়ে যাবে না, বরঞ্চ সে চায় সে ত্রিশূলটি উদ্ধার করতে যাতে সে সমস্ত মৃত সৈনিকদেরই ধ্বংস করে দিতে পারে। তখন জ্যাক বলে আমরা সালাজারের কাছ থেকে পালিয়ে বেশি দূরে যেতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো ভালো জাহাজই নেই।
তখন বারবোসা তার কাছে থাকা ব্ল্যাক বেয়ার্ডের জাদুর তলোয়ারটি বের করে আর ব্ল্যাক পার্লকে বোতল থেকে মুক্ত করে এবং তারপর সবাই ব্ল্যাক পার্ল নিয়ে বেরিয়ে পড়ে ত্রিশূলের খোঁজে। ওদিকে ইংরেজ সৈনিকরা জ্যাক স্প্যারোর পুরনো জাহাজের কাছে গিয়ে দেখে সেখানে জ্যাক স্প্যারোর সাথীরা আছে, কিন্তু জ্যাক নেই। আর গিবস ইংরেজদের আসতে দেখে তার জাহাজের এক সাথীকে ক্যাপ্টেন বানিয়ে দেয়। ফলে সে নতুন ক্যাপ্টেন খুব মার খায় আর তাদের সবাইকে বন্দি করে দেওয়া হয়। বন্দি অবস্থায় গিবস বলে সে যদি কিছু তীক্ষ্ণ বস্তু পায় তাহলে সে এই জেলের তালা খুব সহজে খুলতে পারবে। আর তখন তাদের নতুন ক্যাপ্টেনের তীক্ষ্ণ নখ উপড়ে ফেলা হয় আর সেখান থেকে বেরিয়ে একটি ছোট নৌকাতে করে একটু দূরে গিয়ে তারা ব্ল্যাক পার্ল জাহাজ দেখতে পায় আর সেটির দিকে এগিয়ে চলে। এদিকে ব্ল্যাক পার্লে কারিনা যখন ডায়েরিতে থাকা তারার নকশা ও আকাশের তারা দেখে ত্রিশূলে খোঁজ করছিল, তখন বারবোসা কারিনাকে জিজ্ঞেস করে যে সে এই ডায়েরিটি কোথায় পেয়েছে। তখন সে বলে, আমি যখন অনাথ আশ্রমে ছিলাম তখন আমার বাবা আমাকে এটি উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তখন বারবোসা বলে, এই ডায়েরিটি আমি চিনি, এর মধ্যে একটি ক্রিস্টাল ছিল। তখন কারিনা তাকে সে ক্রিস্টালটি দেখায় আর বারবোসার কাছে থাকা সার বাঁদরটি সে ক্রিস্টালটি নিয়ে নেয়। বারবোসা যখন জানতে পারে এই মেয়েটির নাম হচ্ছে কারিনা স্মিথ, তখন সে সেখান থেকে চলে যায়। তার সেখান থেকে যাওয়া দেখে জ্যাক স্প্যারো বলে, আমি একজন স্মিথকে চিনতাম। যা শুনে বারবোসা তাড়াতাড়ি জ্যাক স্প্যারোর কাছে যায়। জ্যাক স্প্যারো তাকে বলে, তাহলে কারিনা হচ্ছে তোমারই মেয়ে? তখন বারবোসা তাকে চুপ থাকতে বলে এবং বলে, আমি চাইতাম যে কারিনা আমার মতো যাতে না হয়, আর তাই তাকে আমি অনাথ আশ্রমে রেখে দিই আর তাকে এই ডায়েরি ও ক্রিস্টালটি দিয়েছিলাম যাতে ক্রিস্টালটি বিক্রি করে সে একটি নতুন সুন্দর জীবনযাপন করতে পারে। হঠাৎ তখনই সেখানে সালাজার তার জাহাজ ও সৈন্য নিয়ে তাদের উপর আক্রমণ করে। কিছুক্ষণ যুদ্ধ চলাকালীন কারিনা সেই দ্বীপের সন্ধান পেয়ে যায় যেখানে ত্রিশূল রাখা আছে। তারপর কারিনা জাহাজটিকে সে দ্বীপের দিকে নিয়ে যেতে লাগে। যেহেতু মৃত মানুষের দল সেদিকে পা রাখতে পারবে না, তাই তারা যুদ্ধ বন্ধ করে তাড়াতাড়ি নিজেদের জাহাজে ফিরে যায় এবং যাওয়ার সময় সালাজার হেনরিকে ধরে নিয়ে সাথে করে নিয়ে যায়। আর এদিকে সেই দ্বীপটি যেটার সন্ধান তারা পেয়েছে তারা সেখানে উপস্থিত হয়। সেখানে অনেক ক্রিস্টাল এবং সেখানে সূর্যোদয় আলো পড়তেই সমস্ত ক্রিস্টাল চমকাতে শুরু করে, যেটা দেখতে পুরো আকাশের প্রতিচ্ছবির মতো। এবং সেখানে কারিনা লক্ষ্য করে যে একটি পাথর চমকাচ্ছে না। তখন তারা পাথরটির কাছে যায়। তখন বারবোসা বলে পাথরটি অসম্পূর্ণ আর কারিনাকে সেই ক্রিস্টালটি দিয়ে বলে এটাকে সম্পূর্ণ করো। তখন কারিনা সেই ক্রিস্টালটি সেখানে পাথরটিতে লাগিয়ে সেটাকে সম্পূর্ণ করে। সঙ্গে সঙ্গে পাথরটি চকমক করতে শুরু করে। আর তখন দেখা যায় সমুদ্রের জল দুই ভাগে বিভাজন হচ্ছে আর তারপর জ্যাক ও কারিনা নিচে পড়ে যায় আর তারা তাদের সামনে সেই ত্রিশূলটি দেখতে পায়, ট্রাইডেন্ট অফ প্রসিডিয়ন। অপরদিকে সালাজার নিজেকে হেনরির শরীরে স্থানান্তর করে ফেলে। যেহেতু মৃত সৈন্যের দল মাটিতে পা রাখতে পারে না, সেই জন্য সালাজার হেনরির দেহের সাহায্য নিয়ে সমুদ্রের তলদেশে যায় এবং জ্যাক ও কারিনার উপর আক্রমণ করে। সেখানে জ্যাক সালাজারের সাথে লড়াই করে এবং সেই সুযোগে কারিনা গিয়ে ত্রিশূলটি তোলার চেষ্টা করে এবং সেটা তোলার সঙ্গে সঙ্গে একটি ওয়েভের সৃষ্টি হয় এবং ত্রিশূলটি কারিনার হাত থেকে ছিটকে পড়ে যায়। অবশেষে সালাজার ত্রিশূলটি হাতে নেয় ও হেনরির শরীর থেকে বেরিয়ে যায়। ফলে হেনরি এখন অজ্ঞান। এরপর সালাজার জ্যাককে মারতে শুরু করে। সেই সময় কারিনা হেনরির কাছে যায় এবং হেনরির জ্ঞান ফেরায় আর তাকে বলে যে আমি ডায়েরিতে পড়েছিলাম সমুদ্রের সমস্ত শক্তি বিভাজনে মুক্ত হবে। এর অর্থ ত্রিশূলটিকে ভাঙলেই সব অভিশাপ নষ্ট হয়ে যাবে। এদিকে সালাজার জ্যাক স্প্যারোকে মারার জন্য সেই ত্রিশূল জ্যাকের বুকে বিঁধে দেয়। জ্যাক সেই ত্রিশূলটি ধরে নেয় আর হেনরি গিয়ে তলোয়ারে করে ত্রিশূলটি ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে সমুদ্রের সমস্ত অভিশাপ নষ্ট হয়ে যায় এবং সালাজার সহ তার পুরো মৃত মানুষের দল সবাই আবারও মানুষ রূপে ফিরে আসে এবং সমুদ্রে বিভাজন হওয়া জল আবার একত্রিত হতে শুরু করে। এদিকে তখন বারবোসা ব্ল্যাক পার্ল জাহাজ থেকে একটি লঙ্গর নিয়ে নিচে নামে এবং লঙ্গরের সাহায্যে জ্যাক, কারিনা ও হেনরিকে তাড়াতাড়ি উঠে আসতে বলে, কিন্তু এদিকে সালাজার সেই লঙ্গরটি ধরে নেয়। সাথে সাথে কারিনার হাত জলের বেগের জন্য লঙ্গর থেকে সরে যায় আর সে নিচে পড়তে যাবে। তখনই তাকে বারবোসা ধরে নেয়। সেখানে বারবোসা স্বীকার করে যে সে কারিনার বাবা। তারপর সে সালাজারকে লঙ্গরে চড়ে উপরে আসতে দেখে লঙ্গর ছেড়ে দেয় ও সালাজারকে নিয়ে নিচে পড়ে আর নিজেকে স্যাক্রিফাইস করে সবাইকে বাঁচিয়ে নেয়। জ্যাক, কারিনা ও হেনরি জাহাজে ফিরে আসে এবং তারা তাদের টুপি খোলে বারবোসাকে সম্মান করে। যেহেতু সমস্ত অভিশাপ শেষ হয়েছে তাই উইলিয়ামও ফিরে এসেছে। তাই হেনরি ও তার মা এলিজাবেথ সোয়ান উইলিয়ামকে পেয়ে খুব খুশি। এবার থেকে উইলিয়াম তাদের সঙ্গে দিন কাটাতে পারবে। ওদিকে জ্যাক স্প্যারো তার কম্পাস ও ব্ল্যাক পার্ল জাহাজ ফিরে পেয়েছে। সবাই এখন তাকে ক্যাপ্টেন হিসেবে মেনে নিয়েছে। গিবস তাকে জিজ্ঞেস করে তাদের এবার কোথায় যাওয়া উচিত। উত্তরে জ্যাক স্প্যারো বলে তারার পেছনে। আর এখানেই এই মহান ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ফ্র্যাঞ্চাইজ পাইরেটস অব দি ক্যারিবিয়ান পুরোপুরি শেষ হয়ে যায়। পরবর্তীতে যদি এর আরো কোনো পার্ট বেরোয় তো আমি আবারও ফিরে আসবো সেটা নিয়ে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।